পরের দিন সকালে চা খেয়ে দুজন দুই দিকে রওনা দিলাম। জামদিঘি চন্দনপুর থেকে 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ইট ভাটার জন্য খুব নামডাক। চিমনিটির ইট খুব কম দামে পাওয়া যায়। বড় বড় 3টে ইটের চিমনিতে 12 মাস মানুষজন কাজ করে চলে। মানুষের এক প্রকার চিরস্থায়ী রোজগারের বন্দোবস্ত বলা যেতে পারে। গ্রামের কাঁচা রাস্তায় সাইকেল চালাতে চালাতে ঘাম ছুটতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন সাইকেল ছাড়া আমার কিছু গতি ছিল না, কিন্তু কলকাতাতে গিয়ে সাইকেলে হাত দেওয়ার দরকার পড়েনি। আবার অনেক বছর পর এতটা রাস্তা, একটা ছোট্ট ব্যাগে জল ও একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এই মুহূর্তে ঘাম, ক্লান্তি, কাঁচা রাস্তার পথ সবকিছুই উপেক্ষিত। মাথার মধ্যে শুধু জগন্নাথ মাঝির নাম ঘুরপাক খাচ্ছে। কেমন হবে দেখতে? তাছাড়া এই খুনের সাথেই বা তার সম্পর্ক কি? তরুণবাবু হাতে নাতে চুরি ধরেছিলেন, তাই পুরাতন ক্ষোভ। কিন্তু তার জন্য খুন? কিন্তু কিভাবে? জগন্নাথ তো ইট ভাটায়। তাছাড়া আর যাই যা হোক, জগন্নাথ ওই বাড়ির বিশ্বস্ত লোক ছিল। তবে আমি সাইকেলে প্যাডেল করতে করতে একসময় একটা বড় চিমনির কাছে উপস্থিত হলাম। চিমনির চারিদিকে ছোট ছোট ত্রিপলের তাঁবু। তার পাশে 5-6 জন একসাথে গোষ্ঠীবদ্ধ হয়ে মানুষজন মাটি কাটা, জলে মাটি ভেজানো, ছাঁচে ইটের মাটি ঢালা অবধি থেকে শুরু করে চিমনি অবধি নিয়ে যাওয়া সব কাজই করছে। আমি ওদের মধ্যে থেকে একজন গামছা পরিহিত খালি গায়ে থাকা মানুষকে জিজ্ঞেস করলাম, শুনছো? এদিকে একটু শুনবে? উনি মাটি কাটছিলেন। কোদাল সেখানে ছেড়ে আমার কাছে এসে নমস্কার করে বললেন, বলুন। আমি সাইকেলে বসেই জিজ্ঞেস করলাম, এখানে জগন্নাথ মাঝি বলে কাউকে চেনেন? ডাকনাম জগাই। কোথায় কাজ করে বলতে পারেন? উনি মাথা চুলকে বললেন, আমি ওই নামে নাই জানি কাউকে, তবে এখানের কারুর লিয়ে জানতে হলে আমাদের মালিক ছা সে সিধেল বলে দিবে। আমি সেই রাঢ় ভাষায় জিজ্ঞেস করলাম, মালিক ছা মানে সুপারভাইজার? সেই লোকটি উত্তর দিল, ওই তোমারা কি বলে, ওই হলো ওই যে চিমনিটা দেখছেন, ওখানে বসে থাকবে। আমাকে আঙুল দেখিয়ে একটা চিমনি দেখিয়ে দিল। আমি ধন্যবাদ জানিয়ে পাশের চিমনির দিকে সাইকেলে প্যাডেল করলাম। সেই চিমনির কাছে পৌঁছাতে দেখি আমার সমবয়সী একটি যুবক বসে আছে। পরনে ফুল হাতা জামা, ঘি রঙের প্যান্ট, মাথার চুলগুলো তেলে চপচপ করছে, কপালে লাল রঙের লম্বা তিলক, মুখে সুপারি চিবিয়ে একটা বড় বাঁধানো খাতায় কিছু লেখায় ব্যস্ত। আমি সাইকেল একপাশে দাঁড় করিয়ে টেবিলের সামনে গিয়ে নমস্কার করলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এনাকে সোজাভাবে জিজ্ঞেস করলে ইনি জগাইয়ের ব্যাপারে কিছু বলবেন না, সুতরাং উপায় বাঁকা পথ। উনি নমস্কার গ্রহণ না করে আমার মাথা থেকে পা অবধি দেখে মুখের সুপারি সামলে বললেন, বলুন কি সাহায্য করতে পারি? আমি বললাম, একটু জগন্নাথ মানে জগাই মাঝির সাথে দেখা করব, কোথায় কাজ করে যদি বলে দিতেন। উনি খাতাটি বন্ধ করে বললেন, জগাই? তা আপনি কে মশাই? আমি স্পষ্টভাবে উত্তর দিলাম, জগাই আমার বাবার কাছে টাকা ধার নিয়ে এখানে চলে এসেছে। 1 মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো দেয়নি। আমি সেই টাকার ব্যাপারে খোঁজ নিতে এসেছি। সামনের জন আমার কথা ভালোভাবে শুনে আমার দিকে আর একবার ভালোভাবে তাকিয়ে অন্য একটা খাতা খুললেন। খাতার একটা পাতা ভালোভাবে খতিয়ে দেখে বললেন, জগাই তো 3 দিন থেকে নেই। 3 দিন আগে ও বলল ওর বউয়ের শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে পরের দিন ফিরে আসবে, কিন্তু এই দেখুন 3 দিন ধরে আসেনি। আমি খাতাতে নাম দেখলাম, 3 দিন ধরে জগাই হাজিরি দেয়নি। সোমদার হিসেবের সাথে যেন সবকিছু মিলে যাচ্ছে। আমি নমস্কার জানিয়ে সেখান থেকে প্রস্থান করলাম। কিছু দূর এগিয়ে একটা বড় কুসুম গাছের তলায় দাঁড়িয়ে ব্যাগ থেকে মোবাইল বার করে সোমদাকে কল করে ব্যাপারটা জানাতেই সোমদা ওপার থেকে বললেন, আমি অনুমান করেছিলাম এরকম কিছু হবে। রহস্য প্রায় সমাধানের পথে, তুই ফিরায়। আমিও দুপুর নাগাদ ফিরছি। রুদ্ধশ্বাসে জামদিঘি থেকে চন্দনপুর ফিরে এলাম। ঘড়িতে বেলা 11টা। চারিদিকে প্রচন্ড রৌদ্রের তাপ। এতটা সাইকেল করে ঘেমে ভিজে গেছি। সাইকেলটা রেখে মামিমার মুখোমুখি। আমি 1 গ্লাস জল চেয়ে নিয়ে নিচের তলায় পাখা চালিয়ে মামার ঘরের চেয়ারে বসে পড়লাম। মামিমা তালমিছরির শরবত করে এনেছেন। মামিমা শরবতের গ্লাস ধরিয়ে বললেন, তোদের দুজনের কি ব্যাপার? এত গরমে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আমি শরবত শেষ করে চেয়ার ছেড়ে উঠে বললাম, আমি নিজেই জানি না কি ব্যাপার চলছে, তোমাকে কি বলবো। দোতলায় গিয়ে পাখা চালিয়ে চেয়ারের মাথা হেলিয়ে চোখ বন্ধ করলাম। কখন যে ঘুম ধরে গিয়েছে নিজেই বুঝতে পারিনি।
ঘুম যখন ভাঙে দেখি সোমদা সামনের চেয়ারে বসে। ধরপড়িয়ে উঠে বসলাম। ঘড়িতে দেখি দুপুর 1:30। সোমদা জিজ্ঞেস করলেন, কিরে ঘুম হলো? আমি সোজা হয়ে বসে উত্তর দিলাম, ওই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুম ধরে গেছিল। সোমদা মুচকি হেসে বললেন, ক্লান্তি এবার মিটবে, রহস্য প্রায় সমাধান হয়ে গেছে, এবার 2 আর 2 4 করার পালা। আমি উৎসুক হয়ে বললাম, কিছু পেলে? সোমদা হাসি মুখে বললেন, কিছু কি, অনেক কিছু পেলাম, যেগুলো আমরা ভেবেও দেখিনি সেরকম তথ্য পেলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, কি তথ্য? সোমদা চেয়ার ছেড়ে উঠে স্নানের প্রস্তুতি নিতে নিতে বললেন, প্রিয় ভ্রাতা, অপেক্ষা করো, ঠিক সময়ে সব জানতে পারবে। ভাত খাওয়া দাওয়া শেষে সোমদা মেজবাবুকে ফোন করে জানালেন বিকেলবেলায় 2 জন কনস্টেবল নিয়ে আসতে। খনিকে সেটা জানা গেছে, এরপরে প্রমাণ সমেত তাকে ধরতে হবে। কথা মতো মেজবাবু বিকেল 5টা নাগাদ মামাবাড়ির কাছে এসে গাড়ির হর্ন বাজালেন। আমি এবং সোমদা তৈরি হয়ে অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি নিচে গিয়ে গাড়িতে বসলাম। আমরা গাড়িতে বসতেই মেজবাবু জিজ্ঞেস করলেন, তা খনিটা কে মশাই? সোমদা হেসে বললেন, আপনারা স্বগতোক্তিকে প্রমাণ হিসেবে মান্যতা দেন তো? মেজবাবু আমাদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু কেন? সোমদা বললেন, তাহলে এই মুহূর্তে জগায়ের বাড়ি চলুন। আমরা 10 মিনিটের মধ্যে শুকরবনি পৌঁছালাম। গোটা গ্রামে প্রায় 150টি ঘর, তার মধ্যে সবগুলির মাটির চালা দিয়ে ঢাকা, শুধু কয়েকটা ঘর ছাড়া। গ্রামের রাস্তাটি চন্দনপুরের মতোই কাপড় দিয়ে ঢাকা, চারিদিকে গাছগাছালির ছড়াছড়ি, নিম, করমচা, সজিনা, শিরিষ, আবার কোথাও কোথাও পলাশ গাছ। সেই গাছের নিচে বিভিন্ন ধরনের গবাদি পশু, অনেকগুলো গরুর গাড়িও দেখা গেল। একটি আদর্শ গ্রামের মতো গ্রাম। পুলিশের গাড়িটি গ্রামের মধ্যখান বরাবর দাঁড় করিয়ে একজন বৃদ্ধ মানুষকে জগন্নাথের বাড়ি জিজ্ঞেস করায় তিনি কয়েকটা ঘর পরে একটি একতলা বাড়ি দেখালেন। গাড়িটি সেই বাড়ির সদরে দাঁড় করিয়ে মেজবাবু, সোমদা এবং আমি 3 জনে বাড়ির উঠোনে প্রবেশ করলাম। বাইরে 2 জন কনস্টেবল দাঁড়িয়ে রইল। একটি একতলা বাড়ি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। গোটা উঠোন সুন্দরভাবে গোবর জলের প্রলেপ দেওয়া। একতলা বাড়িটির দরজার কাছে একদিকে একটু ছোট্ট চালার মতো, তাতে একটি মাটির উনুন, তাতে একটি স্টিলের হাঁড়ি চাপানো। উঠোনে কাউকে দেখা যাচ্ছে না। সোমদা রান্নাঘরের চালটির দিকে এগিয়ে দরজার কাছাকাছি গিয়ে বললেন, জগন্নাথবাবু বাড়ি আছেন? সোমদার আওয়াজ শুনে দরজা দিয়ে একজন রুক্ষ শ্যামা রঙের একজন মহিলা একটা ছাপা শাড়ির আঁচল ঘোমটা দিয়ে বেরিয়ে এলেন। আমাদের 3 জনকে দেখে ঘোমটা একটু ভালোভাবে সামলাতে বললেন, উনি বাড়ি নেই, কিছু দরকার ছিল? সোমদা উঠোনের সর্বদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে বললেন, কিছু জিজ্ঞাসাবাদ ছিল। খবর শুনেছেন তো, তরুণবাবু খুন হয়েছেন? উনি একটু কাঁপা গলায় উত্তর দিলেন, সোমদা এবার থমকে দাঁড়িয়েছেন। আপনার স্বামী সেই খুনের সাথে যুক্ত। জগন্নাথের স্ত্রী তড়িঘড়ি বললেন, কিন্তু উনি তো ইটভাটায় নেই, খুনের আগের দিন বিকেল থেকে নেই। এতক্ষণে জগন্নাথের স্ত্রী মুখ চেপে কাঁদতে কাঁদতে বললেন, উনি ওই রকম করতে পারেন না। বরুণবাবু, তরুণবাবু ওনার কাছে ভগবান তুল্য, ওনাদের দয়াতে আমাদের দিন চলত। সেই ভগবান তুল্য মানুষের কেউ খুন করবে? সোমদা বললেন, সেই কেন উত্তর আমরা জানতে চাই। ফিরে এলে জানাবেন থানা থেকে লোক এসেছিল এবং পালিয়ে উনি কোথাও যেতে পারবেন না, ঠিক ধরা পড়ে যাবেন। সোমদার কথা শেষ হওয়ার পর আমরা 3 জনে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু সোমদা থামলেন। আমাদের সঙ্গ ছেড়ে বাড়িটির পেছন দিকে গেলেন। আমরা তখনও উঠোনে দাঁড়িয়ে। জগায়ের স্ত্রী আবার ঘরের মধ্যে প্রবেশ করেছে। জগায়ের মেয়েকে দেখলাম না, কিন্তু বরুণবাবু বলছেন জগায়ের একটি মেয়েও আছে। সোমদা 5 মিনিট পর আমাদের কাছে ফিরে এলেন। এসে মেজুবাবুকে বললেন, এই বাড়িতে 2 জন কনস্টেবল পাহারা দিতে বলুন। জগাই যেখানেই থাকুক সে বাড়ি ফিরবেই। মেজবাবু অতক্ষণ হা করে সব দেখছিলেন। এবার বললেন, আচ্ছা তুমি কি করে জানলে যে জগাই খুনি? সোমদা এক টুকরো মুচকি হেসে দিয়ে বললেন, এখন 2টো কনস্টেবল পাহারায় রাখুন এবং ঠিক রাত্রি 8টা নাগাদ ওদের এখান থেকে নিয়ে যাবেন। বাকিটা আমি এবং রিক সামলাবো। একবার ধরা পড়ুক, তারপরে সবকিছু জানতে পারবেন। মেজবাবু গম্ভীরভাবে বললেন, আচ্ছা বেশ। সাথে আসা 2 জন কনস্টেবলকে নির্দেশ দিয়ে আমাদের গাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ল। আমাদের মামাবাড়ির কাছে ছেড়ে যাওয়ার সময় মেজবাবু বললেন, আর কিছু সাহায্য? সোমদা বললেন, একটা পুলিশ লাঠি হবে? তাহলে দিয়ে যান।
বাকি যখনই ফোন করি দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন। সিটের তলা থেকে একটা মোটা বাঁশের লাঠি হাতে দিয়ে বললেন, আচ্ছা বেশ, ফোন করে জানাবেন। পুলিশ গাড়ি আমাদের সামনে থেকে ধুলো উড়িয়ে চলে গেল। আমরা দুজন বাড়িতে প্রবেশ করতে করতে সোমদা বললেন, আজকের খাবারটা টিফিন বক্সে সাজিয়ে নিস, বনভোজন হবে। দোতলায় উঠে ঘরের পাখা চালিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি করতে চাইছো বলো তো? সোমদা হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বললেন, শুকরবনি পাহারাদারি, সময় হাতে খুব কম, তৈরি হতে শুরু কর। আর হ্যাঁ, একটা টর্চ লাইট জোগাড় করিস এবং এক শিশি কার্বলিক অ্যাসিড। আমি রাত্রি 8টার আগেই টিফিন বক্সে খাবার সাজিয়ে রেখেছিলাম। ঘড়িতে 8টার সময় আমরা দুজনে বেরিয়ে পড়লাম শুকরবনির উদ্দেশ্যে। আমার এক হাতে টর্চ লাইট, পকেটে সুরক্ষিতভাবে কার্বলিক অ্যাসিডের শিশি, সোমদার হাতে সেই পুলিশি লাঠি। তপন মামা একটা ছোট্টখাট্ট আপত্তি সেধেছিলেন। ওনার দাবি, রাত্রেবেলায় কেন এইসব? কোথায় কি বিপদ হবে তখন বাড়ির লোকের কাছে কে জবাবদিহি করবে? কিন্তু সোমদা ওনাকে আশ্বস্ত করলেন, ওই রকম কিছু ভয় নেই। রাত্রের বেলায় শুকনো ক্ষেতের আল বরাবর টর্চ জেলে হাঁটা শুরু করেছি। সোমদার বক্তব্য অনুযায়ী গ্রামের মধ্য বরাবর হেঁটে গেলে সময় বেশি লাগবে, যেটি হাতে খুব একটা নেই। সুতরাং এই রাস্তা। চারিদিক ঝিঁঝি পোকার ডাক। আমরা শুকরবনির গ্রামের মুখোমুখি পৌঁছাতে সোমদা থমকে দাঁড়ালেন। দূর থেকে দেখলাম পুলিশ গাড়িটি চলে যেতে। সেই কনস্টেবল দুজনা পাহারা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। সোমদা একবার সেদিকে তাকালেন, তারপর বললেন, গ্রামের রাস্তা নয়, আমাকে অনুসরণ কর। সোমদা গ্রামের পেছনে রাস্তায় হাঁটা শুরু করেছেন, যেখান থেকে জঙ্গলে যাওয়া যায়। ঝিঝি পোকার ডাক গাঢ় থেকে গাঢ় হতে শুরু করেছে। মাঝে মাঝে সোনাঝুরি গাছের পেঁচা অনবরত চেঁচিয়ে যাচ্ছে। দূরে জঙ্গল থেকে শেয়ালের ডাক শুনে গা শিরশির করে উঠছে। একটা মোটা সোনাঝুরি গাছের আড়ালে এসে সোমদা আমাকে বললেন, দেখ তো সামনে কি দেখা যাচ্ছে। আমি শুকরবনি গ্রামের দিকে তাকিয়ে দেখলাম আমরা জগন্নাথের বাড়ির পেছনে দাঁড়িয়ে। শুধু মাঝখানে 100 মিটার দূরত্ব। ঘরের বৈদ্যুতিক আলোর আভাসে বাড়ির পেছন দিকটা হালকা আলোয় আভাসিত। একটি খড়ের চালা নেমে গেছে, যেটি দিনের বেলায় আমার নজরে আসেনি, কারণ আমি পেছন দিকে একবারও আসিনি। এখন বুঝলাম সোমদা তখন কেন কিছুক্ষণের জন্য বাড়ির পেছন দিকে এসেছিলেন। খড়ের চালা স্তম্ভতে অনেক শুকনো কাঠ থাক থাক করে সাজানো আছে। তার পাশেই কিছু শুকনো পাতার গাদা। বোধহয় শাল সোনাঝুরি হবে। এখান থেকে সেটি বোধগম্য নয়। আমি সোমদাকে বললাম, তুমি সামনের দিকে গেলে না কেন? সোমদা আমাকে টেনে গাছের আড়ালে বসিয়ে নিজেও বসে পড়লেন। তারপর বললেন, জগন্নাথ অত বোকা নয়। সোমদা আমার কাছে কার্বলিক অ্যাসিড চাইলেন। আমি পকেট থেকে বার করে দিলাম। সোমদা সোনাঝুরি গাছটার চারিপাশে একটা গণ্ডির মতো করে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলেন। পোকা মাকড় সাপখোপ থেকে নিজেদের সুরক্ষা। তারপর আবার গ্রীষ্মকাল, চারিদিক নিঝুম অন্ধকার। বোধ হয় অমাবস্যার দিন খুব কাছাকাছি, নহলে এত অন্ধকার হয় কিভাবে। কলকাতাতে বহুদিন এই নিঝুম অন্ধকারকে অনুভব করিনি। বুকের ভেতর একটা অন্যরকম শিহরণ, কিন্তু তখনও মনের মধ্যে একটা হিসেব মেলাতে ব্যস্ত। জগন্নাথ খুন করল, তার একটা উদ্দেশ্য পেয়ে গেলাম, কিন্তু এত সহজে খুন? ব্লাস্টিং ক্যাপ জগন্নাথ পেল কোথায়? সে তো খনিতে কাজ করত। বোধহয় সেখান থেকেই সব খবরাখবর পেয়েছেন। কিন্তু এত সহজে সবকিছুর সমাধান হয়ে যাবে ভাবতে কেমন লাগছিল। তাকিয়ে দেখলাম বাড়িটির দিকে। এই মুহূর্তে জগন্নাথের বাড়ির উঠোনে বৈদ্যুতিক আলোটি একমাত্র আমাদের সম্বল। ওই আলোটি বন্ধ করে দিলে এই অন্ধকারে দূরের কোনো কিছু দেখা তো পরের ব্যাপার, পাশের কোনো কিছু দেখতেও পাওয়া যাবে না। মশামাছির কামড় খেতে খেতে সময় কাটছিল। হঠাৎ কিছু ইঁদুর দুটো পাশাপাশি ডালে ঝরঝর করে আওয়াজ করে চমকে দিল। আমি ভয় পেয়ে সোমদার দিকে তাকাই, কিন্তু সোমদা তখন একাগ্রতার সাথে সেই বাড়িটির দিকে তাকিয়ে আছেন। এইসব চলতে চলতে মাঝরাত্রি হলো। হাতের ঘড়িতে আলো জ্বালিয়ে দেখি রাত্রি 1টা বাজে। কিন্তু কোথায় জগন্নাথ? কি চলছে সোমদার মাথায়? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চুপচাপ সোমদার পাশে বসে অপেক্ষা করা ছাড়া কাজও নেই। এক সময় ঢুলুনি এলো, হালকা ঢুলুনি। গাছের ঠান্ডা বাতাস এবং ঝিঝি পোকার ডাকে আবছা আবছা স্বপ্ন দেখায় ব্যস্ত। হঠাৎ সন্ধ্যার ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। রিক, ওই রিক! আমি ধরফড়িয়ে উঠলাম।
কি হয়েছে? সোমদা মুখে আঙুল চেপে বললেন, আস্তে, আওয়াজ করিস না। আমি চুপ হয়ে গেলাম। সোমদা বললেন, দেখ তো এখন জগন্নাথের বাড়ির দিকে। আমি সোমদার সাথে বাড়িটির দিকে তাকালাম। দেখলাম সোনাঝুরি শালপাতার গাদারটি নড়তে শুরু করেছে। সোমদা আস্তে আস্তে উঠে দাঁড়ালেন, আমিও তার সাথে। ওদিকে সেই শুকনো পাতার গাদা সরে মাটি থেকে একটা কাঠের ঢাকনা খুলে গেল। ঢাকনাটি সরিয়ে ভেতর থেকে একটি মানুষ বেরিয়ে এসে ধীর পায়ে সেই বাড়িটির পেছন দিক থেকে সামনের দিকে একবার তাকিয়ে দেখল, এবং ঠিক সেই মুহূর্তে সোমদা দৌড় লাগালেন সেই মানুষটির দিকে। সাথে সাথে টর্চের আলো জেলে আমিও দৌড়ালাম। শুকনো পাতার খড়খড় শব্দে মানুষটি পেছন ঘুরে তাকাবার আগেই সোমদা ঝাঁপিয়ে পড়লেন তার উপরে। তারপর ধস্তাধস্তি কাণ্ড। কিছুক্ষণের মধ্যেই সোমদা তার ওপর কাবু করে দেওয়ালে টাঙানো একটা দড়ি দিয়ে হাত দুটো বেঁধে দিলেন। আমি টর্চের আলোয় মানুষটির মুখের দিকে তাকালাম। একটা হিংস্র জন্তুর মতো আমাদের দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা চুল, বয়স 40-এর ঊর্ধ্বে, চোখে মুখে এক অকাল বার্ধক্যের ছাপ। শুধু চোখগুলো হিংস্র চিতার মতো। লোকটা এতক্ষণে ধস্তাধস্তিতে ক্লান্ত হয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েছে। ওদিকে সোমদা ততক্ষণে পুলিশকে ফোন করে দিয়েছে। উঠোনে চোখ চেতে দেখলাম জগন্নাথের স্ত্রী ও কন্যা দাঁড়িয়ে। সোমদা জগন্নাথের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখুন তো এটা আপনার স্বামী কিনা। জগন্নাথের স্ত্রী ততক্ষণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। পুলিশি লাঠি ও সোমদার হাত ঘড়িটা সামনে পড়েছিল। ঘড়িটার ফিতে কেটে গেছে। তুলে পকেটে রাখার সময় দেখলাম সময় ভোর 4টে। পুলিশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছালো। মেজবাবু আসেননি। ছোটবাবু এসে নিজের পরিচয় দিলেন। দুজন কনস্টেবল জগন্নাথকে ধরে গাড়িতে তুলল। ছোটবাবু ও সোমদা দুজনে মিলে ঘরটি পেছনে সেই ঢাকনা খোলা মাটির ছোট্ট ঘরটি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। জগন্নাথ যে খুব বুদ্ধিমান লোক ছিলেন তার প্রমাণ এই মাটির ভেতরের ঘরটি। সেখানে আবার কাঠের ঢাকনা, ছোট্ট দরজার কাজ করে, এবং সেই কাঠের ঢাকনাটির ওপর শুকনো পাতা ফেলে রাখা হয়। তাহলে কার সাধ্য খুঁজে বার করা। আমি সেই গুহার মতন ঘরটির ভেতরে না গিয়ে বাইরে থেকে অপেক্ষা করছিলাম। সোমদা ও ছোটবাবু এক এক করে ঢাকনা দিয়ে বেরিয়ে এলেন। সোমদা এক হাতে টর্চ এবং অন্য হাতে একটি স্ক্রু ড্রাইভার, ইলেকট্রিক টেস্টার ও কয়েক মিটার লম্বা পাতলা তামার তার নিয়ে বেরিয়ে এলেন। আমার কাছে এসে সোমদা বললেন, খুনের সময়কার ব্লাস্টিং ক্যাপ ফাটানোর সরঞ্জাম। সোমদা পুলিশের গাড়িতে সব সরঞ্জাম রেখে ছোটবাবুর সাথে হাত মিলিয়ে বললেন, সকালে 9টা নাগাদ একবার বরুণবাবুর বাড়িতে আসুন। ততক্ষণ এই মক্কেলকে থানায় নিয়ে একটু উত্তম মধ্যম দিন, সব জানতে পারবেন। ছোটবাবু হেসে বললেন, মেজবাবু আপনার বরাবর প্রশংসা করেন। আপনি যে কাজটা আজকে করে দেখালেন, আপনার মতো লোক আমাদের ডিপার্টমেন্টে খুব দরকার। সোমদা হাসলেন। ছোটবাবু আবার বললেন, কিন্তু কিভাবে আপনি এই রহস্যটা সমাধান করলেন? কিভাবে বুঝলেন জগন্নাথ খুনি? সোমদা আবার হাসলেন। জগন্নাথ একা খুনি নয়। ছোটবাবু অবাক হয়ে বললেন, মানে? সোমদা হেসে বললেন, সকাল 9টা নাগাদ বরুণবাবুর বাড়ি আসুন এবং দিব্যেন্দুবাবুকে একটু খবর দিন যেন দেরি না করে। সকাল 9টা নাগাদ বরুণবাবুর বাড়ি যেন হাজির হন। ছোটবাবু হেসে বললেন, আচ্ছা। গ্রামে একটা ভিড় জমা হয়েছে। সেই ভিড় অতিক্রম করে পুলিশ গাড়িটা জগন্নাথকে নিয়ে গেল। ওদিকে বাড়ির উঠোনে জগন্নাথের স্ত্রী ও মেয়ে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। আমরা মাঠের পথে মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন মামা বাড়ি পৌঁছাই তখন চারিদিকে ভোরের আলো হটিয়ে পূর্ব দিকের সূর্য রক্তিম আলো ছড়ানোয় ব্যস্ত। একটু পরেই চারিদিকে হু হু করে গরম বাতাস বইতে শুরু করবে। দোতলার ঘরে সোমদা পরনে জামাটা খুলতেই দেখলাম সোমদার কোনোই কেটে গেছে। আমি ডেটল এনে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে বললাম, লাঠিটা থাকতে থাকতে ধস্তাধস্তির কি প্রয়োজন? সোমদা হাতের ব্যান্ডেজে হাত দিয়ে বললেন, ও কিছু না, কদিন ভালোভাবে ঘুমোতে পারিনি, যাক এরপর ঘুমানো যাবে। আমি প্রশ্ন করলাম, কি করে বুঝলে জগন্নাথ ওখানেই ছিল? সে যে রাত্রে বেরোবে সেটাই বা কি করে অনুমান করলে? সোমদা মুচকি হেসে বললেন, একটু অপেক্ষা কর, আগে বরুণবাবুর বাড়ি চল, তারপর তো সব জানবি। সোমদা হাত মুখ ধুয়ে চা খাওয়ার পর একটা সিগারেটে টান দিয়ে মোবাইল টেবিলের ওপর থেকে নিয়ে কাকে যেন কল করলেন। হ্যালো সঞ্জয়, আমি সোমদত্ত বলছি। ওপার থেকে কথা ভেসে এলো, কিন্তু কিছুই শুনতে পেলাম না। সোমদা আবার বললেন, 8:30 9টা নাগাদ বরুণবাবুর বাড়ি পৌঁছাও। আর কিছু না শুনে কলটা কেটে দিলেন। তারপর তপন মামাকে ডেকে আমাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলেন।
একটু পরে দেখলাম সন্ধ্যা স্নান সেরে তৈরি, পরনে একটা ফুল হাতা নীল রঙের জামা, হাত গুটিয়ে, সাথে কালো প্যান্ট মানানসই। চুলটাকে অতিরিক্ত তেল দিয়ে বামে টেরি করে চেপে দিয়েছেন। দেখে কে বলতে পারবে যে এই লোকটা গতকাল গোটা রাত জেগে ভোর রাতে একজনের সাথে ধস্তাধস্তি করে এসেছে? সন্ধ্যা একটা সিগারেট জ্বালিয়ে বাকি প্যাকেটও লাইটার পকেটে চালান দিয়ে বললেন, তুই তৈরি? আমি বললাম, 15 মিনিট লাগবে। আমি স্নান সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। 8:45 নাগাদ তিনজনে বরুণবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তপন মামা আগে বাগে বরুণবাবুকে ফোন করে দোতলার বারান্দায় কয়েকটা চেয়ার ব্যবস্থা করতে বলেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে দেখি বরুণবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের সোজা দোতলায় নিয়ে গেলেন। নিচের তলায় আত্মীয়ের সংখ্যা বেড়েছে। দোতলায় গিয়ে দেখি দিব্যেন্দুবাবু আগেই পৌঁছে গেছেন। দিব্যেন্দুবাবু আমাদের দেখে নমস্কার সম্বোধন করে আবার বসে পড়লেন। সন্ধ্যা বরুণবাবুর উদ্দেশ্যে বললেন, আমি যাদের বলছি তাদেরকে শুধু এখানে রাখবেন, বাকি কোনো ব্যক্তি যেন এর মধ্যে নাক গলানোর চেষ্টা না করে। বরুণবাবু বিরক্ত সহকারে বললেন, আচ্ছা বেশ, কাকে কাকে ডাকতে হবে বলুন। সন্ধ্যা বললেন, আপনার স্ত্রী, তরুণবাবুর স্ত্রী এবং আপনি, এই তিনজন। সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম সঞ্জয়বাবু মুখ গম্ভীর করে সিঁড়ি ভেঙে ওপরে উঠছিলেন। সন্ধ্যার মুখোমুখি হতেই সন্ধ্যা বললেন, এসো সঞ্জয়, একদম ঠিক সময়ে। সঞ্জয়বাবু গিয়ে দিব্যেন্দুবাবুর বাম দিকের পাশের চেয়ারে বসলেন। তপন মামা দিব্যেন্দুবাবুর ডান দিকের চেয়ারে বসলেন। একটু পরেই ঘরের দুই গৃহবধূ উপস্থিত হলেন, কিন্তু ওনারা চেয়ারে বসলেন না, ওপরের একটি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। বরুণবাবু একটা চেয়ার টেনে বসে বললেন, এসব করার কোনো মানে হয়? আমরা তো আপনার খুনি ধরার গল্প শুনতে চাইনি। তাহলে এইভাবে শোকের মধ্যে বারবার হেনস্থা করার মানে কি? খুনি ধরা পড়েছে, তার শাস্তি হোক, এইটুকুই চাই। সন্ধ্যা একটু মুচকি হেসে বললেন, কে বলেছে খুনি ধরা পড়েছে? বরুণবাবু পায়ে পা তুলে বললেন, কেন, জগন্নাথ খুনি নয়? আমি তপন মামার পাশে একটা চেয়ারে বসে পড়েছি। সন্ধ্যা তখনও দাঁড়িয়ে পাইচারি করতে করতে বললেন, বাঘ শিকার করতে গেলে টোপ দিতে হয়, এখানে জগন্নাথ নিছকই টোপ। মানে? বরুণবাবু ভ্রু কুঁচকে বললেন। সন্ধ্যা দিব্যেন্দুবাবুর মুখোমুখি একটা চেয়ার টেনে বসে বললেন, একটু ধৈর্য রাখুন, পুলিশ এখনই এসে পড়বে, তারপর সব জানবেন। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা ছেয়ে গেল। ঠিক সেই নিস্তব্ধতা ভেদ করে মেজবাবু ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে সিঁড়ি ভেঙে ওপরে এসে বললেন, আরে আপনারা সবাই পৌঁছে গেছেন দেখছি। মেজবাবুর সাথে ছোটবাবুও এসেছেন। দুজনে দুটি চেয়ার টেনে বসলেন। মেজবাবু চেয়ারে গা হেলিয়ে বসে বললেন, কই হে সোমদত্ত, নাও এবার আসল গল্পটা শুরু হোক। সন্ধ্যা চেয়ার ছেড়ে উঠে বারান্দা থেকে পুকুরগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, তাহলে শুরু করা যাক। আমরা একটা বৃত্তের মধ্যে বাস করি এবং সেই বৃত্তের নাম সমাজ। সেই বৃত্তে যেমন ধনী পাবেন তেমনই পাবেন গরিব, আবার মধ্যবিত্ত। স্বাক্ষর পাবেন, আবার নিরক্ষরও পাবেন। কিছু মানুষ তাদের মধ্যে স্বার্থহীনভাবে সমাজের মঙ্গল কামনা করে এবং কিছু মানুষ স্বার্থপরের মতো সেই সমাজ থেকে ফায়দা লুটতে খোঁজে। এখানে হিংসা আছে, তেমনি প্রেম ও ভালোবাসাও আছে। সরল মানুষের যেমন অভাব হয় না, তেমনি ষড়যন্ত্রকারীও ঠাসা চারিপাশ। এবং তরুণ চক্রবর্তীর মতো একজন শিক্ষিত আদর্শবাদী সমাজের মঙ্গল চাওয়া একজন মানুষ প্রাণ হারালেন এই ষড়যন্ত্রের চালে। প্রথমে সন্দেহ যায় বরুণবাবুর দিকে। বরুণবাবুর কথা শুনে মনে হতেই পারে এই ষড়যন্ত্রের মূল তিনি, কারণ তরুণবাবু মারা গেলে তিনি হবেন সব থেকে সুবিধাপ্রাপ্ত মানুষ। তরুণবাবুর ভাগের জমি তিনি তরুণবাবুর স্ত্রীকে কোনোভাবে মানিয়ে নিজের ব্যবসায় কাজে লাগাতে পারবেন। দিব্যেন্দুবাবুকে সেই জমি দিতে পারলে তিনি লাভবান। কিন্তু কথা হচ্ছে, যদি খুনই করতে হয় তাহলে এত নৃশংসভাবে করার মানেটা কি? খটকা সেখানেই লাগে। তিনি স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু দেখাতে পারতেন। সুতরাং বরুণবাবুর ক্ষেত্রে যুক্তি ঠিক মানাতে পারছিলাম না। তাছাড়া ডিনামাইট কোথা থেকে কেনাকাটা হয় সে খবর শুধুমাত্র দিব্যেন্দুবাবু জানতেন। এই ধারণা আমার পরবর্তীকালে বদলায়। যাক, সে গল্পে পরে আসছি। দিব্যেন্দুবাবুকেও সন্দেহের তালিকায় রাখি। সমস্যা একটাই, যুক্তি। দিব্যেন্দুবাবুর সাথে সামনাসামনি কথা বলার জন্য বাঁকুড়া গেলাম।
কথা বলার পর সন্দেহের তালিকায় রাখার কোনো যুক্তি সাজাতে পারলাম না, কারণ ডিনামাইট দিয়ে বিস্ফোরণ করে তিনি নিজের ক্ষতি নিজে চাইবেন কেন? এই জমি দখল তো দূরের কথা, ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি এমন একজন যে দিব্যেন্দুবাবুর ব্যবসা বন্ধ করতে চায়। সন্দেহের তালিকা থেকে দিব্যেন্দুবাবুকে হাঁটিয়ে যখন দিশেহারা হয়ে মাথার মধ্যে শুধু সূত্র খুঁজে বেড়াচ্ছিলাম, ঠিক তখনই সঞ্জয়বাবুর আবির্ভাব হয়। রহস্য দিগ্ভ্রান্ত করার জন্য সঞ্জয়বাবু স্টোর রুমের তালা নিজেই ভেঙে দিব্যেন্দুবাবুকে খবর দেন। হঠাৎ সঞ্জয়বাবু চেয়ার ছেড়ে চিৎকার করে উঠলেন, এসব কি গাঁজাখুরি গল্প করছেন মশাই? শখের গোয়েন্দাগিরি করেন বলে যা খুশি বলে যাবেন নাকি? কি প্রমাণ আছে আপনার কাছে? সোমদা একটা মুচকি হাসি দিয়ে বললেন, বসো বন্ধু বসো, গল্প এখনো অনেক বাকি। মেজবাবু সঞ্জয়বাবুর দিকে রক্তচক্ষুতে তাকাতেই তিনি বসে পড়লেন। সোমদা আবার বলতে শুরু করলেন, আমি দুটি বিষয় দেখে অনুমান করেছিলাম যে সঞ্জয়বাবু তালাটি ভেঙেছেন। প্রথমত, যে তালা ভেঙেছিল সে ঘরের মধ্যে প্রবেশ করেনি, কারণ আমি লক্ষ্য করেছিলাম ঘরের মধ্যে আগের দিনের পায়ের ছাপ বর্তমান, কিন্তু সেদিনের নয়। কিভাবে বুঝলাম সেটি একটি বড় প্রশ্ন। যেদিন তালা ভাঙা হয় তার আগের দিন বিকেলে কালবৈশাখী ঝড় এসেছিল, সুতরাং ধুলোবালি শুকনো পাতা ওরা খুব স্বাভাবিক ব্যাপার। তারপর আবার আমার পুরুলিয়ার মতো লাল মাটির দেশে বাসিন্দা, পুরনো পায়ের ছাপের ওপর পড়ে ধুলোর আস্তরণ। ঘরের মধ্যে অজস্র জায়গা আছে যেখানে হালকা বাতাস ধুলো ঘরে ঢুকতে পারে। সেদিন যখন ঘরে ঢুকি, ঢোকার সাথে সাথে নতুন পায়ের ছাপ পড়তে শুরু করলো। মাথার ভেতর ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তাহলে প্রশ্নটা রইল যে তালা ভাঙার উদ্দেশ্যটা কি? এরপর আসি দ্বিতীয় বিষয়, তালাতে আঙুলের ছাপ এবং টাটকা পাথরের দাগ। স্টোররুমের তালাটি বোধহয় বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে। রং পাল্টে তেলের দাগ এদিক ওদিক নজর পড়ল, সেই তেলে ধুলোর আস্তরণ। তাই যখন সঞ্জয়বাবু তালাটিকে ভাঙায় ব্যস্ত ছিলেন, ওনার অজান্তেই ওনার বাম হাতে ধুলো ও তেল লেগে থাকে। তালার ওপর তেলের কালো ছাপ ছাপ দাগে পাথরের তাজা দাগগুলো স্পষ্ট। তারপর সঞ্জয়বাবুর কাছে ডিনামাইট দেখতে চাওয়ায় ড্রয়ার খুললেন। তখন ড্রয়ার খুলতেই ড্রয়ারের ওপর উঠে সেই ধুলো তেলে মেশা আঙুলের ছাপ। ওদিকে ড্রয়ারে ডিনামাইটের সংখ্যা বরাবর। তাছাড়া এটি যে ডিনামাইটের বিস্ফোরণ নয় সেটি আমি প্রথম থেকেই বুঝি। এক্ষেত্রে ছোট ব্লাস্টিং ক্যাপ ব্যবহৃত হয়েছে। তবুও যদি কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রপাত সঞ্জয়বাবু শুরু করেছিলেন। একটা মানুষ নিজের গ্রাম বলতে গিয়ে তোতলামি করে, মানে সে কিছু লুকোতে চাইছে। আসলে একটা মানুষের মাথায় যখন অন্য কিছু ভাবনা চিন্তা চলে, তাকে সেই মুহূর্তে কিছু প্রশ্ন করলে প্রথমে সত্যিটা বেরিয়ে আসে। সঞ্জয়বাবুর গ্রাম আমি দিব্যেন্দুবাবুর কাছে জেনেছিলাম, তবুও সত্যটা যাচাইয়ের জন্য সঞ্জয়বাবুকে জিজ্ঞেস করায় সে থতমত খেয়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ম। ক্ষণিকের মধ্যে নিজেকে শুধরে দেয়, বলে নতুন গ্রাম। সেদিন স্টোররুম থেকে ফেরার পথে দুটো ব্যাপার নিশ্চিত হলাম। প্রথমত, সঞ্জয়বাবু এই খুনের ব্যাপারে অনেক কিছু জানেন এবং এই পরিবারের একজন এই খুনের সাথে যুক্ত। পরিবারের মধ্যে সেই মানুষটি বাড়ির গ্রিলের আলোর সুইচ জানে, আবার এটাও জানে পাথর ভাঙা ডিনামাইটে বিস্ফোরণ হলে তার নিজের মৃত্যুর সম্ভাবনা আছে, কারণ একটা পুরো চার্জের ডিনামাইট বড় বড় পাথরের চাই টুকরো টুকরো করে দেয়। সেখানে একটা সিমেন্টের বাড়ি খুবই নগণ্য। সুতরাং ডিনামাইট ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। সেদিন বিকেলে মাধবের সাথে কথা বলে বুঝলাম সঞ্জয়বাবু ঘটনার রাত্রে পাথর খাদানেই বর্তমান ছিলেন। এতে অবিশ্বাস করার কিছু নেই। ওখানে মাধব ছাড়াও আরো লোকজন ছিল, তাই মিথ্যে বলে নিজের বিপদ মাধব চাইবে না। তাছাড়া মাধব এখানে নতুন ট্রাক্টর চালক। বরুণবাবু আমাকে জগন্নাথ মাঝির ডাকনাম জগাইয়ের গল্প শোনালেন। সাথে সাথে তরুণবাবুর সাথে ঝগড়ার গল্পটাও জানালেন, যে গল্পটা সঞ্জয়বাবু আমার কাছে লুকিয়েছিলেন। দুজনের কাছে জগন্নাথের বিবরণ শুনে বুঝলাম জগন্নাথের মাইন্সে কাজ করার অভিজ্ঞতা আছে। তাছাড়া বৈদ্যুতিক তার জোড়া লাগানোর কাজ, বিস্ফোরণের সময় ডিনামাইট চার্জ করার কাজ, সবেতেই অভিজ্ঞতা। সাথে সাথে এই বাড়িতে 10 বছর গৃহস্থলীর কাজ সে করেছে। গ্রিলের আলোর সুইচ তার পক্ষে অজানার কিছু নেই। হিসেব হিসেব মিলে যাচ্ছিল, কিন্তু একটাই সমস্যা, জগন্নাথ 2 মাস আগে ইটভাটা চলে গেছে। হিসেব আবার গন্ডগোল। রাত্রিবেলা মনস্থির করলাম শেষ দুটো কাজ করার আছে। হয় এতে রহস্যের সমাধান হবে, না হলে আমাদের ব্যাগ গুছিয়ে সাধের গোয়েন্দাগিরি এখানেই ছেড়ে বিদায় নিতে হবে। প্রথম কাজ যেইভাবেই হোক
জগন্নাথের মুখোমুখি জিজ্ঞাসাবাদ এবং দ্বিতীয়ত নতুন গ্রাম গিয়ে সঞ্জয়বাবুর ব্যাপারে জানা। সঞ্জয়বাবু কি সত্যি অনাথ? কেনই বা নিজের গ্রামের নাম লুকোতে চাইছেন? আমি নতুন গ্রামের দিকে রওনা দিই এবং রিককে পাঠালাম জামদিঘির ইট ভাটায়। আমার হিসেব মতো জগন্নাথ সেখানে উপস্থিত থাকবে না, কারণ এই ঘটনার আর কিছু সূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিক জানালো জগন্নাথ সেখানে নেই। হিসেব মিলে গেল যখন শুনলাম জগন্নাথ খুনের আগের দিন বিকেলে বাড়ির দিকে রওনা দিয়েছে। মনে মনে সিদ্ধান্তে এলাম জগন্নাথ খুনি, কিন্তু তবুও প্রশ্ন রয়ে যাচ্ছে সঞ্জয়বাবু এর সাথে কিভাবে যুক্ত। তাছাড়া জগন্নাথকে ব্লাস্টিং ক্যাপ সরবরাহ করল কে? উত্তরটা খুবই সোজা, সঞ্জয়বাবু। আমি তৎক্ষণাৎ দিব্যেন্দুবাবুকে ফোন করি, জানতে চাই সঞ্জয় এই কিছুদিনের মধ্যে কোনো ছুটি নিয়েছে কিনা। দিব্যেন্দুবাবুর উত্তর শুনে যা জানলাম, একদিনে ছুটি উনি নিয়েছেন। সঞ্জয়বাবু পাথর খাদানের উৎপাদন বাড়িয়ে দিব্যেন্দুবাবুর চোখের মনি হয়েছিলেন। ব্যবসা সম্পর্কে সব খুঁটিনাটি তথ্য সঞ্জয়বাবুর সাথে আলোচনা করতেন। ব্যবসার সাথে সাথে বিস্ফোরণের ডিনামাইট কোথায় পাওয়া যায় সেটিও জানিয়েছিলেন, এবং সঞ্জয়বাবু ছুটি নিয়ে ব্লাস্টিং ক্যাপ কিনে নিয়ে আসেন। এতক্ষণে হিসেব মিলে গেছে। বুঝলাম এটি একটি ষড়যন্ত্র, যেখানে সঞ্জয়বাবু জগন্নাথের মধ্যে প্রতিহিংসার আগুন প্রতিদিন জ্বালাতে থাকে। তারপর একদিন তার হাতেই ধরিয়ে দেয় ব্লাস্টিং ক্যাপ। এখন প্রশ্ন হচ্ছে, সঞ্জয়বাবুর মধ্যে এই লোভ এলো কি করে? কে এই সঞ্জয়বাবু? আমি গোটা নতুন গ্রাম খোঁজ করেছি, সঞ্জয় বলে সেখানে কেউ থাকে না। সোমদা সঞ্জয়ের দিকে তাকাতেই সঞ্জয়বাবু মুখ নিচু করলেন। পাশে বসে থাকা দিব্যেন্দুবাবু একটা বিরক্তিসূচক ভাব নিয়ে সঞ্জয়ের দিকে তাকিয়ে আবার সোমদার দিকে তাকালেন। সোমদা আবার বলতে শুরু করলেন। সেদিনেই সঞ্জয়বাবুর সম্পর্কে সব তথ্য জানতে পারি, এবং সাথে সাথে চোখের সামনে পুরো ষড়যন্ত্র ভেসে উঠল। এই ষড়যন্ত্রে খুঁজে পেলাম আরও একজনের নাম, কিন্তু আমার অনুমান যে ঠিক তার প্রমাণ কই। সুতরাং সেই মুহূর্তে জগন্নাথকে খুঁজে বার করা ছাড়া আর উপায় নেই। বিকেলবেলায় পুলিশের সাথে জগন্নাথের বাড়ি গিয়ে পৌঁছালাম। জগন্নাথ বাড়িতে নেই, সেটাই স্বাভাবিক, কিন্তু বাড়িতে আসা যাওয়া আছে সেই কথাটি জগন্নাথের স্ত্রী লুকিয়ে রাখার চেষ্টা করেও পারলেন না। জগন্নাথ ধুরন্ধর হলেও ওর স্ত্রী একজন সোজা সরল মহিলা, সুতরাং মিথ্যে গুছিয়ে না বলতে পেরে কেঁদে ফেললেন। জগন্নাথের উঠোনে কয়েকটা লক্ষণীয় বিষয় দেখে বুঝলাম সে আশেপাশেই আছে। প্রথমত, গোবরের প্রলেপের ওপর পুরুষের পায়ের ছাপ। এদিকে বাড়িতে দুইজন মেয়ে মানুষ। তাছাড়া বাড়িতে উঠোন থেকে ঘরের ভেতর দিকে কয়েকটা শুকনো শালপাতা ও সোনাঝুরির পাতা লক্ষ্য করলাম, কিন্তু উনুনের আগুনের ছাই দেখে বোঝা যায় সেগুলো শুকনো কাঠের। আমার সন্দেহ প্রবল হলো যখন দেখলাম দুই জোড়া পায়ের ছাপ, একটি মহিলা একটি পুরুষ, একসাথে বাড়ির পেছনের দিকে চলে গেছে, কিন্তু উল্টো মুখে একজন মহিলার পায়ের ছাপ ফিরে এসছে। আমি অনুসরণ করে বাড়ির পেছন দিকে গিয়ে দেখি পায়ের ছাপগুলো হারিয়ে গেছে। পেছন দিকে একটা চালা, তার স্তম্ভে শুকনো কাঠ এবং নিচের শাল সোনাঝুরি পাতা ডিঙোনো আছে। সেই শুকনো পাতা ডিঙোনো জায়গাতে সন্দেহ হয়। বুঝলাম এই পাতার ভেতর সব রহস্য আছে। সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই দুজন কনস্টেবলকে পাহারায় রেখে আমরা প্রস্থান করলাম। রাত্রেবেলায় তারা চলে গেলে আমরা বাড়ির পেছন দিকে অপেক্ষা করতে থাকি। জগন্নাথ বুঝতে পারে পুলিশ তাদের বাড়ি এসছিল, সুতরাং সে আর বাড়ির কাছাকাছি লুকিয়ে নিরাপদ নয়, তাকে অন্য কোথাও গা ঢাকা দিতে হবে। আমরাও সেই অনুমান করেই সেই রাত্রে পাহারা দিতে শুরু করি, এবং অনুমান মতোই জগন্নাথ ধরা পড়ে। জগন্নাথ আগেও পালাতে পারত, কিন্তু খুনের সকালে চারিদিকে পুলিশের টহলদারি শুরু হয়। তাছাড়া জগন্নাথের ও তরুণবাবুর ঝামেলার কথা সবাই জানত, তাই খুনের পরের দিন সকালে যদি জগন্নাথকে কেউ গ্রামে দেখে তাহলে তাকে সবাই সন্দেহ করবে। সেই দিনই জগন্নাথের স্ত্রী জগন্নাথকে খবর দেয় কলকাতা থেকে গোয়েন্দা এসেছে তদন্ত করার জন্য। সোমদা মুচকি হেসে বললেন, ওরা বুঝল না যে আমার এই মাটিতেই জন্ম। যাই হোক, জগন্নাথ পালানোর সব বন্দোবস্ত করে ফেলেছিল। সে জানত গা ঢাকা না দিয়ে থাকলে একদিন না একদিন সে ধরা পড়বেই, কিন্তু যদি সে পালিয়ে যায় তাহলে তার পরিবারের কি হবে? সুতরাং সে চাইছিল পরিস্থিতি শান্ত হওয়া অবধি লোকচক্ষুর আড়ালে থাকবে। তারপর এই গোয়েন্দা পুলিশ সব চলে গেলেই ষড়যন্ত্রকারীদের কাছ থেকে একটা মোটা টাকা নিয়ে নিজের পরিবারকে দিয়ে কয়েক বৎসর সে নিরুদ্দেশ হয়ে পড়ে এসে তার নিজের দাবি চাইবে।
কিন্তু বেচারা জগন্নাথ জগন্নাথ ধরা পড়ল। তার মাটির তলার ঘর থেকে খুঁজে পেলাম প্রমাণ। বরুণবাবু বলে উঠলেন, কি প্রমাণ? সোমদা পেছনের পকেট থেকে একটা ছোট্ট কৌটো খুলে বার করলে। তার ভেতর থেকে দুটো সোনার বালা টেবিলের ওপর ছুঁড়ে তরুণবাবুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখুন তো ছন্দা দেবী, এগুলো তো আপনার। বরুণবাবুর স্ত্রী বালাগুলো হাতে নিয়ে বললেন, হ্যাঁ, এগুলো তো ওরই। তরুণ বিয়ের দিন উপহার দিয়েছিল। তরুণবাবুর স্ত্রী ছুটে সিঁড়ি বেয়ে নামতে যাচ্ছিল, কিন্তু সিঁড়িতে একজন মহিলা কনস্টেবল ও একজন পুরুষ কনস্টেবল পথ আটকে দাঁড়িয়ে আছেন। সোমদা শান্তভাবে বললেন, কোথায় যাচ্ছেন ছন্দা দেবী? গল্প এখনো শেষ হয়নি। ছন্দা দেবী স্থিরভাবে সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইলেন। সোমদা আবার পাইচারি করতে করতে বলতে শুরু করলেন, কে এই সঞ্জয়বাবু? এই প্রশ্নটা যখন আমার মাথায় ঘুরছিল তখনই মাথায় এলো গ্রামের নাম বলতে গিয়ে প্রথমে ম উচ্চারণ। হঠাৎ তরুণবাবুর স্ত্রী বাপের বাড়ি মধুপুরের কথা মাথায় আসে। তাহলে কি সঞ্জয়বাবুর বাড়ি মধুপুরে? আমি স্কুটি ঘুরিয়ে মধুপুরের দিকে রওনা দিই এবং আমার অনুমান সঠিক বেরোয়। গ্রামের মাথায় কয়েকজন বৃদ্ধ ভদ্রলোকের সাথে পরিচয় হলো। তাদের কাছে সঞ্জয়বাবুর ব্যাপারে জানতে চাওয়া হলে ওনারা সবকিছুই জানালেন, স্বভাব, চরিত্র, কাজকর্ম কি করত। কিন্তু ইদানিং কাজের ব্যাপারে তারা অগোচর। সাথে সাথে একটি প্রেম কাহানিও শোনা গেল। সঞ্জয় এবং ছন্দা গত 9 বৎসর ধরে একটি প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু সঞ্জয় অনাথ, বেকার, তাই প্রেমের পরিণতি পাচ্ছিল না। এদিকে 7-8 মাস আগে যখন চক্রবর্তী বাড়ি থেকে বিয়ের প্রস্তাব ছন্দার বাবা মায়ের কাছে যায়, ওনারা এক কথায় প্রস্তাব গ্রহণ করেন। তরুণ চক্রবর্তীর মতো সুপাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু ছন্দা রাজি হয় না। সঞ্জয়ের ব্যাপারে বাড়িতে জানালে বাড়িতে সেই সম্পর্ক মানে না। একজন অনাথ, বেকার, গরিব ছেলের সাথে কোনো পরিবার বিয়ে দিতে চাইবেন? তাছাড়া ছন্দা জানত বাড়ি থেকে পালিয়ে কোনোদিন সুখে থাকতে পারবে না। সঞ্জয়বাবু পালিয়ে বিয়ে করার উপদেশ দিলে ছন্দা নাকচ করে দেয় এবং তরুণবাবুর সাথে বিয়ে ভাঙার পরিকল্পনা করে। ভাবে চক্রবর্তী বাড়িতে জানিয়ে দেবে এবং যেদিন জানাতে যাবে সেদিন কোনো প্রকারে ছন্দার বাবার কানে সেই খবর পৌঁছতেই তিনি আত্মহত্যা করার উদ্যোগ নেন। কোনো প্রকারে বেঁচে যান। বাড়ির দেওয়া মানসিক চাপ সহ্য করতে না পেরে ছন্দা মুখ বুজে সবকিছুতে রাজি হয়। ওদিকে তরুণ চক্রবর্তীর সাথে ছন্দার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এদিকে ছন্দা সঞ্জয়ের সাথে একটা ষড়যন্ত্র রচনা করল। দিব্যেন্দুবাবুর ও তরুণবাবুর জমি জায়গার নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে, সেই খবর ছন্দার কানে উঠেছিল। সুতরাং এই সুযোগে ছন্দা সঞ্জয়কে দিব্যেন্দুবাবুর কাছে পাঠান। দিব্যেন্দুবাবুর কাছে নিজের বাসস্থান লুকিয়ে চন্দনপুরের কাছাকাছি বাসস্থান জানিয়ে সেখানে কাজের জন্য আবদার করেন। দিব্যেন্দুবাবুর সঞ্জয়কে দেখে দয়ামায়া হয়। অনাথ, গরিব ছেলে, তাই উনি চন্দনপুরের দায়িত্ব সঞ্জয়কে দেয়। প্রথমে ছন্দা ও সঞ্জয়ের মধ্যে ষড়যন্ত্র হয় তরুণবাবুকে কোনোভাবে খুন করে একটা স্বাভাবিক মৃত্যুর রূপ দিয়ে সব জমি জায়গা ছন্দা দেবীর নামে এলে পরে সঞ্জয়কে প্রতিপত্তিশীল বানানো। তারপর একদিন সঞ্জয়কে বিয়ে করে ঘর সংসার করা। কিন্তু তরুণবাবু একটা বড় ভুল করলেন, জগন্নাথকে কাজের থেকে তাড়িয়ে। সেই ভুল সঞ্জয়ের কাছে অস্ত্র হয়ে উঠল। জগন্নাথের মধ্যে প্রতিনিয়ত প্রতিহিংসার আগুন জ্বালানোর কাজ করে গেলেন এবং তারপরই বিস্ফোরণ দিয়ে খুন করার ফন্দি পাতেন। এতে এক ঢিলে 2 পাখি। বিস্ফোরণে খুন হলে দিব্যেন্দুবাবু এবং বরুণবাবুর ষড়যন্ত্র বলে কোনোভাবে প্রমাণ হয়ে গেলে দিব্যেন্দুবাবুর ব্যবসা বন্ধ করে সঞ্জয়বাবু নিজে সেই ব্যবসা খুলে একচেটিয়া রাজত্ব করবেন। ওদিকে ছন্দা দেবী ছলে বলে কলাকৌশলে একটু একটু করে চক্রবর্তী বাড়ির মালিকানা গ্রহণ করবেন। মাঝখান থেকে জগন্নাথকে ব্যবসার এক টুকরো অংশীদার বানানো হবে। জগন্নাথ শর্তে রাজি হয়ে যায়। দিনক্ষণ মেনে তরুণবাবু ও ছন্দা দেবীর বিয়ে হলো। ছন্দা দেবী তরুণবাবুর সাথে দূরে থাকার জন্য অষ্টমঙ্গলার পরের দিন বাপের বাড়ি চলে যান। মনের ভেতর একটা ভয়, যদি ধরা পড়ে যান, তাই দূরে দূরে থাকাটাই ভালো। তরুণবাবুও পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে যান। 20 দিন পর তরুণবাবু ফেরেন। ছন্দা দেবীও ফেরেন এবং সঞ্জয়বাবুর কাছে খবর যায়। সাথে এও জানানো হয় যে বেশি দিন অভিনয় করে থাকতে পারবেন না, তাই যা কিছু করার খুব শীঘ্র করুক। সুতরাং তরুণবাবুকে খুন করার জন্য দিনক্ষণ সময় সবকিছু ঠিক হয়। সঞ্জয়বাবু একদিন ছুটি নিয়ে ব্লাস্টিং ক্যাপ কিনে জগন্নাথকে খবর দেয়।
জগন্নাথ সময় মতো ইটভাটা থেকে বাড়ি ফেরে। তারপর রাত্রি 1টা নাগাদ জগন্নাথ ইলেকট্রিক ট্রান্সফরমারে হাতল নামিয়ে গোটা গ্রামে লোডশেডিং করে। প্রমাণ হিসেবে বলে রাখি, আমি সাবস্টেশনে জিজ্ঞেস করে এসেছি, সেই রাত্রে চন্দনপুরে কোনো লোডশেডিং ছিল না। সুতরাং এই লোডশেডিংটা হাতল নামিয়ে করা হয়েছে আমার অনুমান। জগন্নাথ দেওয়াল টপকে গ্রিলের ভেতরে আসে। ধপ করে শব্দ হয়, যা বরুণবাবুর স্ত্রীর কানে পৌঁছায়, কিন্তু তিনি মাথা ঘামাননি। জগন্নাথ এই বাড়িতে দীর্ঘদিন কাজ করায় এই বাড়ির সব আলোর সংযোগ জানত। আলোর সুইচ বন্ধ করে তাতে ব্লাস্টিং ক্যাপের পাতলা তার মুড়ে দেওয়ালে এমনভাবে রাখা হলো যাতে নজরে না আসে। তারপর ট্রান্সফরমারে গিয়ে হাতল তুলে এসে সময়ের অপেক্ষা করে। জগন্নাথ জানত 3টে নাগাদ বিস্ফোরণ হয়। ঠিক সেই সময় এই বিস্ফোরণ, 2টি শব্দ একসাথে হলে মানুষের জানাজানি কম হবে, তাই পালাবার সময়টুকু সে পাবে। জগন্নাথের সাময়িক গা ঢাকার খরচা বাবদ ওই সোনার বালা দুটো সঞ্জয় মারফত আগেই পাঠানো হয়েছিল। জগন্নাথ নিজেকে তৈরি রাখে। 3টে বাজার কিছু মিনিট আগে গ্রিলে টং টং করে শব্দ করে। তরুণবাবুর ঘুম ভাঙে, অথবা বলা যেতে পারে ছন্দা দেবী ঘুম ভাঙান। তরুণবাবু জানলা দিয়ে গ্রিলের দিকে তাকালে অন্ধকার দেখে। আমার অনুমান সেই মুহূর্তে তিনি টর্চ লাইট খুঁজছেন, কিন্তু সেই টর্চ ছন্দা দেবী আগেই সরিয়ে রেখেছেন। তরুণবাবু অন্ধকারেই দেখতে যান। গ্রিলের আলো সুইচ টেপেন, আর ঠিক তক্ষুনি ব্লাস্টিং ক্যাপ চার্জ হয়ে বিস্ফোরিত হয়। এই পুরো ঘটনা একজনের চোখের সামনে ঘটে যায়, এবং তিনি হলেন ছন্দা দেবী। আমার গল্প এখানেই শেষ। মেজবাবু, এরপর আপনার ওপর সবকিছু। দিব্যেন্দুবাবু নিজের চেয়ার ছেড়ে উঠেছেন। সঞ্জয়বাবুর কলার চেপে ধরে কষে এক চড়। রাগে গড়গড় করতে করতে বললেন, তোকে আমি এত বিশ্বাস করতাম, আর তুই আমাকে এইভাবে বিশ্বাসঘাতকতা করছিলি? অন্য চেয়ারে বরুণবাবু মাথায় হাত দিয়ে সামনে ঝুঁকে পড়েছেন। বরুণবাবু স্ত্রী বালা হাতে নিয়ে নির্বাকভাবে দাঁড়িয়ে রইলেন। তপন মামা একজন শ্রোতার মতো সব গল্পটা গিলতে ব্যস্ত। ছন্দাদেবী মুখ চেপে কেঁদে চলেছেন। সোমদা সবাইকে নমস্কার জানিয়ে বললেন, আমি আসি তাহলে, নমস্কার। আমিও সাথে সাথে চেয়ার ছেড়ে সোমদাকে অনুসরণ করলাম। চক্রবর্তী বাড়িকে পেছনে ছেড়ে আমরা পুকুর পাড়ে এসে পৌঁছেছি। তখন আমি সোমদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সোমদা, আশা করি সঞ্জয়বাবু সকালেই খবর পেয়েছেন যে জগন্নাথ ধরা পড়েছে। তাহলে সে পালাতে পারত, এখানে কেন এলো? পালালো না কেন? সোমদা হেসে বললেন, প্রেম। এই প্রেম এক কঠিন জ্বালা, তাই তো আমি প্রেম থেকে নিজেকে বাঁচিয়ে চলি। তারপর অনেকটা সময় অতিক্রম হয়েছে। যে সোমদা প্রেম থেকে নিজেকে বাঁচিয়ে চলতেন, সেই সোমদা এখন সুকন্যাদের প্রেমে। কে যে কখন প্রেমে পড়ে কোনো ঠিক থাকে না। যাই হোক, আমি এখন হাওড়া স্টেশনের ট্রেনে বসে একাই চলেছি চন্দনগাছ চুরির রহস্যের সমাধানে। আসার পথে দমদম পার্ক বাস স্টপেজে এক সাধুর সাথে দেখা। আমি বাসের অপেক্ষায়। উনি আমার কাছে এসে বললেন, কেন যে এত গবেষণা করে মাথা খারাপ করছিস? বই লেখ, তুই বড় লেখক হবি। কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবছি সোমদাকে নিয়ে বই প্রকাশ করলে কেমন হয়। সোমদার কিছুতেই আপত্তি নেই, আর সুকন্যাদি তো বলেছেন প্রকাশনার খরচা নেবেন। শুধু ভয় হয়। আপনারা পড়বেন তো?